কল্পনা করুন একটা জায়গা যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না, যেখানে চাপ এতটাই ভয়াবহ যে একজন মানুষ সেখানে গেলে মিলি সেকেন্ডের মধ্যে গুঁড়ো হয়ে যাবে, যেখানে তাপমাত্রা শূন্যের কাছাকাছি, যেখানে কোনো অক্সিজেন নেই, কোনো আলো নেই। এটা মঙ্গল গ্রহ না, এটা অন্য কোনো গ্যালাক্সি না, এটা আমাদের পৃথিবীর নিজের সমুদ্রের নিচে। আর ঠিক এই মৃত্যুফাদে আজকে নাসা তাদের সবচেয়ে বড় মিশন পরিচালনা করছে, কারণ এই অন্ধকার গভীরতার মধ্যেই লুকিয়ে আছে এলিয়েন লাইফের রহস্যের চাবিকাঠি। আমি আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন নেবিউলা নেশন। আজকে আমরা এমন একটা গল্প বলবো যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 14ই অক্টোবর 2024 দুপুর ঠিক 12:06। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্স রকেট আকাশ ফুঁড়ে উঠে গেল। কিন্তু এবার গন্তব্য চাঁদ না, মঙ্গল না, গন্তব্য বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। 300 কোটি কিলোমিটার দূরের এক বরফ ঢাকা জগৎ, যেখানে তাপমাত্রা সবসময় -150 ডিগ্রি সেলসিয়াস, যেখানে পৌঁছতেই লাগবে 6 বছর। এই মিশনের খরচ প্রায় 45,000 কোটি টাকা। আর নাসার বিজ্ঞানীরা বলছেন এই মিশনই হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারের দরজা। কিন্তু প্রশ্ন হলো, এত ঠান্ডা, এত দূরের এক জায়গায় জীবন থাকবে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাসা নেমেছে আমাদের পৃথিবীর গভীর সমুদ্রে। বেশিরভাগ মানুষ ভাবেন মহাকাশ মানেই সবচেয়ে কঠিন পরিবেশ, কিন্তু সত্যিটা অন্যরকম। দেখুন, মহাকাশ আর গভীর সমুদ্রের মিল কোথায়? অক্সিজেন নেই দুই জায়গাতেই, সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে না দুই জায়গাতেই, বিশেষ স্যুট ছাড়া টিকে থাকা অসম্ভব দুই জায়গাতেই, গ্র্যাভিটি ভিন্নভাবে কাজ করে দুই জায়গাতেই, যোগাযোগ করা চরম কঠিন দুই জায়গাতেই। এই কারণেই নাসা তৈরির পর থেকেই তারা আমেরিকার নেভির সাথে মিলে সমুদ্রে একের পর এক মিশন চালিয়ে এসেছে। 1964 সাল আমেরিকার নেভি প্রথমবার লঞ্চ করল সি ল্যাব 1 মিশন। উদ্দেশ্য ছিল একটাই, যদি মানুষ সমুদ্রের নিচে বেঁচে থাকতে পারে তাহলে মহাকাশেও পারবে। আর আজও ফ্লোরিডা উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের 19 মিটার নিচে চলছে পৃথিবীর একমাত্র আন্ডার ওয়াটার ল্যাবরেটরি, অ্যাকুয়ারিয়াস রিফ বেস। এই ল্যাবে প্রতি বছর নাসার বিজ্ঞানী ও অ্যাস্ট্রোনটরা সপ্তাহের পর সপ্তাহ থাকেন। এদেরকে অ্যাস্ট্রোনট বলা হয় না, এদের বলা হয় অ্যাকোয়ানট। এই মিশনের নাম নিমো, নাসাস এক্সট্রিম এনভায়রনমেন্ট মিশন অপারেশনস। কিন্তু নাসার এই নতুন মিশন মাত্র 19 মিটার গভীরে না, এটা অনেক অনেক গভীরে। চলুন বুঝে নিই কতটা গভীর, মানে কতটা ভয়ঙ্কর। আপনারা নিশ্চয়ই টাইটান সাবমার্সিবলের কথা মনে আছে, যে সাবমার্সিবলে করে কয়েকজন কোটিপতি টাইটানিকের ভাঙা অংশ দেখতে গিয়েছিল। সেটা গিয়েছিল মাত্র 3.5 কিলোমিটার গভীরে। সেখানে জলের চাপ ছিল 400 অ্যাটমসফিয়ার, মানে আমরা পৃথিবীতে যে বায়ুচাপ অনুভব করি তার 400 গুণ। এই চাপে টাইটান 1 সেকেন্ডেরও কম সময়ে দুমড়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন ওই মানুষগুলো এতটাই দ্রুত মারা গেছিল যে তারা ব্যথা পর্যন্ত অনুভব করতে পারেনি, কারণ ব্যথার সিগন্যাল ব্রেনে পৌঁছাতে লাগে 25 মিলিসেকেন্ড। কিন্তু টাইটান ধ্বংস হয়েছিল তার আগেই। এখন নাসার মিশন কোথায়? টাইটান যেখানে ধ্বংস হয়েছিল তার 3 গুণ বেশি গভীরে। এটার নাম হেডল জোন। হেডল জোন সম্পর্কে জানুন। শুরু হয় সমুদ্রের 6 কিলোমিটার নিচ থেকে। জলের চাপ এখানে 1000 অ্যাটমসফিয়ার। সূর্যের আলো এখানে পৌঁছায় না, তাপমাত্রা শূন্যের কাছাকাছি। আর এই হেডল জোনের সবচেয়ে গভীর জায়গাটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতা কতটা? প্রায় 11 কিলোমিটার। আজ পর্যন্ত মাত্র 3 জন মানুষ সেখানে পৌঁছতে পেরেছেন। 1960 সাল ডন ওয়ালশ আর জাক পিকার্ড প্রথমবার ট্রিয়েস্ট সাবমেরিনে চড়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামলেন। সবাই ভেবেছিল এত নিচে কিছুই নেই, অক্সিজেন নেই, আলো নেই, প্রচণ্ড ঠান্ডা, কোনো প্রাণী এখানে টিকতে পারে না। কিন্তু তারা যা দেখলেন তা দেখে গোটা বিজ্ঞান জগৎ থমকে গেল। সেই নরকের গভীরেও জীবন আছে। হ্যাডেল স্নেইলফিশ পাওয়া গেছে 8000 মিটার গভীরে। অ্যামফিপডস বাস করে 11,000 মিটার নিচে। অদ্ভুত সব ব্যাকটেরিয়া যাদের সাথে পৃথিবীর কোনো পরিচিত প্রাণীর মিল নেই। প্রশ্ন জাগল বিজ্ঞানীদের মনে, সূর্যের আলো ছাড়া এই চরম চাপে, এই ঠান্ডায় এরা কিভাবে বেঁচে আছে?
বিজ্ঞানীরা বলেন যে কোনো জায়গায় জীবন সৃষ্টির জন্য দরকার মাত্র 3টি জিনিস: 1 জল, 2 শক্তি বা তাপ, 3 খনিজ পদার্থ বা মিনারেলস। পৃথিবীর ওপরের প্রাণীরা নির্ভর করে সূর্যের আলোর ওপর, কিন্তু সমুদ্রের 11 কিলোমিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে শক্তি আসে কোথা থেকে? উত্তর লুকিয়ে আছে পৃথিবীর নিজের পেটের ভেতরে। মনে আছে ভূগোল বইয়ের সেই অধ্যায়? পৃথিবীর কোর এখনও তরল লাভার অবস্থায় আছে, মাঝে মাঝে আগ্নেয়গিরি থেকে সেটা বেরিয়ে আসে। ঠিক একইভাবে সমুদ্রের তলদেশেও রয়েছে হাইড্রোথার্মাল ভেন্টস, পৃথিবীর কোরের গরম শক্তি আর মিনারেলস যেখান দিয়ে বেরিয়ে আসে। এই ভেন্ট থেকে বেরোয় হাইড্রোজেন সালফাইড, মিথেন, লোহা, নিকেল সহ বিভিন্ন কেমিক্যাল। আর এই কেমিক্যালগুলোকেই ক্ষুদ্র ব্যাকটেরিয়া শক্তিতে রূপান্তর করে ফেলে। এই প্রক্রিয়ার নাম কেমোসিনথেসিস। ফটোসিনথেসিস নয়, কেমোসিনথেসিস। এই ব্যাকটেরিয়া থেকে ছোট প্রাণী খায়, ছোট প্রাণী থেকে বড় প্রাণী খায়। এভাবেই গভীর অন্ধকারে একটা পুরো খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। এত গভীরে রিসার্চ করার জন্য নাসা 2014 সালে পাঠিয়েছিল নিরিয়াস নামে একটি রোবট, কিন্তু 10 কিলোমিটার গভীরে গিয়ে সেটা সমুদ্রের চাপে ফেটে গেল। নাসা থামেনি, তারা তৈরি করেছে আরও উন্নত এক রোবট, অরফিয়াস। এই রোবট মঙ্গলে পাঠানো রোভারের চেয়েও বেশি পাওয়ারফুল, কারণ মঙ্গলের রোভার চালানোর চেয়েও কঠিন সমুদ্রের 11 কিলোমিটার নিচে রোবট চালানো। অরফিয়াস এখন আমাদের দিচ্ছে গভীর সমুদ্রের প্রাণীদের অজানা তথ্য, হাইড্রোথার্মাল ভেন্টের ম্যাপিং, চরম চাপে যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাই একদিন কাজে লাগবে ইউরোপার সমুদ্রে। 1997 সাল, নাসার গ্যালিলিও মহাকাশযান বৃহস্পতির উপগ্রহ ইউরোপার মাত্র 200 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখা গেল প্রতি মিনিটে হাজার হাজার গ্যালন জল ইউরোপা থেকে মহাকাশে ছিটকে বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা চমকে উঠলেন। এরপর একে একে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইউরোপা সম্পর্কে যা জানা গেছে, আকার আমাদের চাঁদের চেয়ে ছোট, সারফেস তাপমাত্রা -150 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 15-20 কিলোমিটার মোটা বরফের নিচে লুকিয়ে আছে 100 কিলোমিটার গভীর এক বিশাল সমুদ্র। সেই সমুদ্রে জলের পরিমাণ পৃথিবীর সমুদ্রের প্রায় দ্বিগুণ। 2013 সালে হাবল টেলিস্কোপে তোলা ছবিতে দেখা গেল বিশাল আকার জলের স্প্রে, ইউরোপার বরফের গায়ে বিশাল ফাটল। সেই ফাটল দিয়েই প্রতি 8 মিনিটে যে পরিমাণ জল বেরোয় তা দিয়ে একটা অলিম্পিক সুইমিং পুল ভরে যায়। এই জল আসছে কোথা থেকে? বৃহস্পতির অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণ টানের কারণে ইউরোপার কোরে টাইডাল এনার্জি উৎপন্ন হচ্ছে। সেই তাপেই বরফের নিচের সমুদ্র তরল থাকছে। আর 2023 সালে জেমস ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড ছবিতে পাওয়া গেছে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড, যা ইঙ্গিত দিচ্ছে বরফের নিচে কিছু একটা জীবিত আছে। বরফের নিচে কি সত্যি জীবন থাকতে পারে? এই প্রশ্নটার উত্তর নিয়ে একটা গল্প বলি। 1973 সাল, আন্টার্কটিকায় বিজ্ঞানীরা খুঁজে পেলেন একটা বিশাল হ্রদ, লেক ভোস্টক। এটা আন্টার্কটিকার 4 কিলোমিটার মোটা বরফের নিচে। কয়েক লক্ষ বছর ধরে এখানে না পৌঁছেছে সূর্যের আলো, না পৌঁছেছে কোনো আধুনিক প্রাণী। কিন্তু যখন বিজ্ঞানীরা সেই জলের নমুনা পরীক্ষা করলেন, পাওয়া গেল এক নতুন ধরনের ব্যাকটেরিয়া, যার সাথে পৃথিবীর কোনো পরিচিত ব্যাকটেরিয়ার কোনো মিলই নেই। এখন ভাবুন, মারিয়ানা ট্রেঞ্চ, জীবন আছে; আন্টার্কটিকার বরফের তলা, জীবন আছে; আগ্নেয়গিরির ভেতরে জীবন আছে। তাহলে ইউরোপায় জীবন না থাকার কারণটা কি? এই কারণেই নাসা পাঠিয়েছে ইউরোপা ক্লিপার। ইউরোপা ক্লিপার সম্পর্কে ওজন প্রায় 6 টন, দূরত্ব 300 কোটি কিলোমিটার, সময় 6 বছর, 2030 সালে পৌঁছাবে। বিশেষত্ব, নাসার ইতিহাসের সবচেয়ে বড় সোলার প্যানেল, মোট ইকুইপমেন্ট 9টি, বিশেষ যন্ত্র। জ্বালানি বাঁচাতে এটি একটি চমৎকার পথ নেবে। পৃথিবীর চারিদিকে ঘুরে গতি নেবে, মঙ্গলের স্লিংশট নেবে, আবার পৃথিবীর স্লিংশট নেবে, সরাসরি বৃহস্পতির দিকে ছুটবে। বৃহস্পতিতে পৌঁছানোর পর এটা 49 বার বৃহস্পতিকে প্রদক্ষিণ করবে। প্রতিবার ইউরোপার মাত্র 25 কিলোমিটার ওপর দিয়ে যাবে। এই মিশনে কি হবে? অ্যাডভান্সড রেডার দিয়ে বরফের সঠিক পুরুত্ব মাপা হবে, থার্মাল স্ক্যানিং করে দেখা হবে কোথায় বরফ পাতলা, জলের স্প্রে পরীক্ষা করে দেখা হবে ব্যাকটেরিয়া আছে কিনা। পরবর্তী ল্যান্ডিং মিশনের জন্য ম্যাপ তৈরি হবে। ইউরোপা ক্লিপার সফল হলে নাসা পাঠাবে ক্রায়োবট। এটি হবে পারমাণবিক শক্তিচালিত এক রোবট, যে তার নিজের তাপ দিয়ে
20 কিলোমিটার মোটা বরফ গলিয়ে নিচে নেমে যাবে। সেই বরফের নিচের সমুদ্রে গিয়ে খুঁজবে এলিয়েন লাইফের প্রমাণ। ঠিক যেভাবে অরফিয়াস পৃথিবীর মারিয়ানা ট্রেঞ্চে কাজ করছে, সেই অভিজ্ঞতাই কাজে লাগবে ইউরোপায়। এই কারণেই গভীর সমুদ্রের মিশন আসলে ইউরোপার মিশনের প্রস্তুতি। এখানেই শেষ নয়, শনি গ্রহের উপগ্রহ টাইটানেও রয়েছে এক বিশাল সমুদ্র। তবে সেখানে জল নয়, আছে তরল মিথেন। নাসার বিজ্ঞানীরা মনে করেন সেখানেও জীবন থাকতে পারে। সেই গল্প নিয়ে নেবিউলা নেশনে আসছে আরেকটি বিশেষ ভিডিও। শুনুন, আমরা মহাকাশের দিকে তাকিয়ে এলিয়েন খুঁজছি, কিন্তু উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদের পায়ের নিচেই, আমাদের পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারে। যদি ইউরোপায় জীবনের সন্ধান পাওয়া যায়, সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। আমরা এই ব্রহ্মাণ্ডে একা নই। আপনার কি মনে হয়, ইউরোপার সমুদ্রে সত্যিই জীবন আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নেবিউলা নেশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ এই গল্পটা সবার জানা দরকার। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অন্বেষণ চালিয়ে যান।